আমরা আলোচনা করব প্রথমে শুরুতেই তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয়তা ইংরেজি অর্থ রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে পরমাণুর গঠন সম্পর্কে ভালো মতো বুঝতে হবে। বন্ধুরা, মনে করে দেখো তো, আমরা কিন্তু রসায়নে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে পড়েছি, তাই না? আমরা পরমাণু নিউক্লিয়াস পড়েছি। পরমাণু নিউক্লিয়াস ছাড়াও আমরা পড়েছি যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে এরকম আবর্তন করে থাকে কতগুলো অরবিট। তো এটা যদি একটা পরমাণু নিউক্লিয়াস হয়, তো ধরি এইটা তার হচ্ছে অরবিট, এই হলো তার একটা অরবিট, এই হলো তার আরেকটা অরবিট। তাহলে একটা নিউক্লিয়াসের চারপাশে এরকম অরবিট থাকে। এই অরবিট গুলোতে ঘোরাঘুরি করে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো এইখানে ঘোরাঘুরি করে। ধরো এটা একটা পরমাণু নিউক্লিয়াস যেখানে এরকম ইলেকট্রন ঘোরাঘুরি করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা ইলেকট্রন আমরা আঁকলাম, এখানে 2টো ইলেকট্রন আঁকলাম, তো এখানে দেখা যাচ্ছে 10টা ইলেকট্রন। তো এই হচ্ছে অরবিট গুলোতে ইলেকট্রন ঘোরাঘুরি করে। আর পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে প্রোটন। সেই নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে। তাহলে দেখো এই নিউক্লিয়াসটাকে হচ্ছে প্রোটন। এবং আমরা জানি যদি বাইরে 10টা ইলেকট্রন থাকে তাহলে কেন্দ্রে কিন্তু 10টা প্রোটন থাকবে। প্রোটন গুলো ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জযুক্ত। এই কথা কিন্তু আমরা আগে থেকেই জানি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে, এই যে পরমাণু নিউক্লিয়াস, এর ব্যাসার্ধ কিন্তু মূল পরমাণুর তুলনায় প্রায় লক্ষ গুণ ছোট। অর্থাৎ এর ব্যাসার্ধ এটা অনেক ছোট, পুরো পরমাণুর তুলনায় তার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কিন্তু অনেক 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 ছোট। কিন্তু এই নিউক্লিয়াসের যে ভর, সেটা কিন্তু পরমাণুর পুরো ভরটার সমান। এবং এই মূলত নিউক্লিয়াসের ভরটা ইলেকট্রনের ভরের চেয়ে প্রায় 1800 গুণ বেশি। অর্থাৎ ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের চেয়ে 1800 গুণ কম। অর্থাৎ পরমাণুর ভর বলতে মূলত নিউক্লিয়াসের ভর বোঝানো হয়, কিন্তু পরমাণুর আকার বলতে মূলত কক্ষপথের আকারগুলো বোঝানো হয়, যেখানে নিউক্লিয়াসের অবদান নেই বললেই চলে। তাহলে পরমাণুর মূল ভরটা কিন্তু মূলত সন্নিহিত থাকে হচ্ছে আমাদের এই পরমাণুর নিউক্লিয়াসে। এখন শুধুমাত্র পজিটিভ প্রোটন, অর্থাৎ এই পি দিয়েই শুধুমাত্র কিন্তু নিউক্লিয়াস তৈরি হতে পারে না। তাহলে কিন্তু প্রবল বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। কারণ আমরা আগেই পড়েছি যে পজিটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে। তো এখানে যদি 10টা প্রোটন থাকে তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে না? বিকর্ষণ করলে কিন্তু আলটিমেটলি তারা ছিটকে যাবে। সেই জন্য নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সাথে তাদেরকে নিউট্রালাইজ করার জন্য, তাদেরকে স্থিতিশীল রাখার জন্য প্রোটনের সাথে আরেকটা বিশেষ পদার্থ থাকে। তোমরা সেটা অলরেডি জানো, তাকে বলা হয় নিউট্রন। এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, যার কোনো পজিটিভ চার্জও নাই, যার কোনো নেগেটিভ চার্জও নাই, চার্জে নিউট্রন থাকে। এবং এই নিউট্রন আর প্রোটন মিলেই প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে। তাহলে এই নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে এই প্রোটন আর নিউট্রন থাকে বলেই। সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকলেও বাড়তি একটি বা দুটি নিউট্রন সহ হাইড্রোজেন নিউক্লিয়াসও আছে। আমরা জানি একটা হাইড্রোজেনে শুধুমাত্র একটা প্রোটন থাকে কেন্দ্রে, তার বাইরে একটা ইলেকট্রন। কিন্তু এটা ছাড়াও হাইড্রোজেনের এমন অস্তিত্ব আছে যেখানে একটা প্রোটন, একটা নিউট্রন, একটা প্রোটন, 2টা নিউট্রন, এমন হাইড্রোজেন পরমাণু আছে। তো ওগুলোকে বলা হয় হাইড্রোজেনের আইসোটোপ। আমরা কিন্তু আইসোটোপ কথাটার সাথে পরিচিত। সেটা হচ্ছে যে সকল পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যা সমান কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন, তাদেরকেই বলা হয় আইসোটোপ। অর্থাৎ প্রোটনের সংখ্যার অপর নাম তো পারমাণবিক সংখ্যা। তুমি তো এটা জানো, প্রোটনের সংখ্যাকে আমরা কি বলি? প্রোটনের সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তাহলে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বলতে বোঝানো হয় প্রোটন এবং নিউট্রনের সংযোগ সংখ্যা, ভর সংখ্যা ভিন্ন, তাদের কি বলা হয়? আইসোটোপ। তাহলে হাইড্রোজেনের কিন্তু আইসোটোপ আছে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন নিউক্লিয়াসের ভেতরে যখনই প্রোটনের সংখ্যা বাড়ে, সাথে সাথে কিন্তু নিউট্রনের সংখ্যাও বাড়ে। প্রোটনের সংখ্যাটা যখন বেড়ে 82 অতিক্রম করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যখন 82 অতিক্রম করে, তখন সেই প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ এত বেশি বেড়ে যায়, নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায়। এই যে অস্থিতিশীল নিউক্লিয়াস গুলো পরবর্তীতে চেষ্টা করে স্থিতিশীল হওয়ার জন্য।
যখন তারা স্থিতিশীল হওয়ার চেষ্টা করে তখন তারা এক ধরনের রশ্মি বিকিরণ করে, এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এবং এই যে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ, এই জিনিসটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা ধারণাটা কোথা থেকে আসছে? মূলত এই অস্থিতিশীল পরমাণুগুলোর যে স্থিতিশীল হওয়ার চেষ্টা, এইখান থেকে মূলত তেজস্ক্রিয়তা ধারণাটি আমরা পাচ্ছি। এখন নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা যখনই 82 অতিক্রম করে শুধুমাত্র তখনই তেজস্ক্রিয়তা হবে, অন্য সময় হবে না। ব্যাপারটা ঠিক তা না। 82 কম পারমাণবিক সংখ্যা আছে এমন পরমাণুরও তেজস্ক্রিয়তা থাকতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু আগেই বলেছি যে কিছু কিছু আইসোটোপ থাকে যে আইসোটোপ গুলো তেজস্ক্রিয় হতে পারে। এই তাহলে দেখো বলেছে যে একটি মৌলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ আবার তেজস্ক্রিয় হতে পারে। যেমন একটা এরকম একটা মৌলের নাম হচ্ছে কার্বন। কার্বন মৌলটোর সব মিলায় 6টা কার্বন নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকে এবং এই 6টি প্রোটনের কিন্তু 3 রকমের আইসোটোপ থাকে। তাহলে কার্বনের 3 রকম আইসোটোপ। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে কার্বনের আইসোটোপ গুলো কি কি। দেখো আমরা দেখতে পাচ্ছি একটা আইসোটোপের নাম C12, একটা নাম C13, একটা নাম C14। কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 12, সবগুলোরই এদের পারমাণবিক সংখ্যা কিন্তু 12, কিন্তু ভর সংখ্যা সেটা কিন্তু আলাদা। একটার ভর সংখ্যা 12, একটা ভর সংখ্যা 13, আর একটা ভর সংখ্যা 14। আমরা একটু আগে ভুল বলেছি, কার্বনের পারমাণবিক সংখ্যা আমরা ভুল বলছিলাম। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তো এদের সবারই পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ভুলটা ঠিক করে নিচ্ছি, আমি দুঃখিত। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কিন্তু একটার ভর সংখ্যা তোমার 12, একটা 13, একটা 14। অর্থাৎ 6 বলতে সবগুলোতেই 6টি করে প্রোটন থাকে। কিন্তু যেখানে 6টি নিউট্রন তার ভর সংখ্যা 12, যেখানে 7টি নিউট্রন তার ভর সংখ্যা 13, 6 7 13, যার 8টি নিউট্রন তার ভর সংখ্যা 14, অর্থাৎ 8 আর 6 14। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কার্বন যদিও পারমাণবিক সংখ্যা একটা, কিন্তু তার ভর সংখ্যা কতগুলো? তার ভর সংখ্যা কিন্তু 3 রকম হতে পারে। এখন এই কার্বনের 3টা আইসোটোপের মধ্যে কার্বন 14 এটা একটা অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। পরীক্ষায় আসবে যে কোনটি অস্থিতিশীল আইসোটোপ, উত্তর হবে কার্বন 14। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে কিছু রশ্মি নির্গত হওয়া, এই রশ্মি নির্গত হওয়াটাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা। আমরা এখানে তেজস্ক্রিয়তার একটা ইতিহাস দেখতে পাচ্ছি। প্রথম যে বিজ্ঞানী তেজস্ক্রিয়তার অস্তিত্ব প্রমাণ করেন তার নাম হেনরি বেকারেল। দেখো তিনিই প্রথম তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন এবং তিনি এটা প্রমাণ করেন ইউরেনিয়াম থেকে। প্রথম ইউরেনিয়াম থেকে তিনি তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড, পিয়েরে কুরি, মেরি কুরি এবং অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্ন মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তবে সবার আগে আবিষ্কৃত হয় কিন্তু ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা। পরীক্ষায় আসতে পারে সর্বপ্রথম আবিষ্কৃত হয় কোনটি তেজস্ক্রিয়তা, এবং এই যে ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার, এই ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার হওয়ার 1896 সালে আবিষ্কার হওয়ার পর আমাদের যুগ এখন অনেক বেশি এগিয়ে গিয়েছে। এই তেজস্ক্রিয়তাকে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করছি। এবং এই তেজস্ক্রিয়তার একটা ধর্ম হচ্ছে এটা বাইরের চাপ, বাইরের তাপ, বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র কোনো কিছু দ্বারাই প্রভাবিত হয় না, এবং এটা একটা নিউক্লিয় ঘটনা। এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ঘটনা এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা বাইরের কোনো কিছু দ্বারাই প্রভাবিত হয় না এবং এটা একটা নিউক্লিয় ঘটনা। শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার কারণে তেজস্ক্রিয় রশ্মি যখন নির্গত হয় তখন নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয়ে সেটা ভিন্ন মৌলে রূপান্তরিত হয়, সেটাও আমরা লক্ষ্য করেছি। তাহলে তেজস্ক্রিয়তার যে ভিন্ন মৌলে রূপান্তরিত সেটাও আমরা লক্ষ্য করেছি। তাহলে দেখো আমরা এটা একটা তেজস্ক্রিয় মৌল যখন তেজস্ক্রিয়তা ক্ষরণ করে তখন কিন্তু সেটা নিউক্লিয়াসটা কিন্তু বদলে গিয়ে অন্য মৌলে রূপান্তরিত হয়। এই লাইনটা একটা অসাধারণ সুন্দর লাইন। এই লাইনটার ব্যাখ্যা তুমি পরবর্তী স্লাইডে পাবে। এখন মনে রাখতে হবে নিউক্লিয়াস থেকে যে 3টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেগুলোর নাম হচ্ছে আলফা, বিটা এবং গামা। নিউক্লিয়াস থেকে মূলত আলফা, বিটা এবং গামা এই 3টি তেজস্ক্রিয় রশ্মি বের হয়। আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব আলফা রশ্মি নিয়ে। তাহলে আমরা বলেছি যে প্রধান 3টি রশ্মি খরিত হয়, তার মধ্যে একটা হচ্ছে আলফা রশ্মি। আমরা শুরুতে আলোচনা করব আলফা রশ্মি নিয়ে। মনোযোগ দিয়ে লেকচারটা শোনো, আশা করি কাজে দিবে। আলফা রশ্মি, আলফা রশ্মি কি জিনিস মনে রাখতে হবে। আলফা রশ্মি আর কিছুই নয়, আলফা কণা আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস। একটা হিলিয়াম পরমাণু তুমি চেনো, হিলিয়াম পরমাণু দেখতে অনেকটা এইরকম। আমরা যদি একটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা হবে এইরকম। এটা যদি হিলিয়ামের নিউক্লিয়াসটা হয় তাহলে এই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আমরা যদি দেখি যে এর বাইরে আমরা জানি একটা হিলিয়াম পরমাণুর কত, একটা হিলিয়াম পরমাণুর কিন্তু
দেখো একটা হিলিয়াম পরমাণুর এইরকম একটা কক্ষপথ থাকে, এই কক্ষপথে তোমার দুটো ইলেকট্রন থাকে, তাই তো? হিলিয়ামে এরকম দুটো ইলেকট্রন থাকে আর দুটো ইলেকট্রন, তাহলে যদি দুটো ইলেকট্রন বাইরে তাহলে দুটো প্রোটন থাকে ভেতরে, সেই জন্য আমরা বলি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাই তো? এখন যদি তুমি শুধু নিউক্লিয়াসটা পেতে চাও তাহলে কি করতে হবে? তাহলে এই যে ইলেকট্রন যুক্ত অরবিটটাকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। তুমি যখন ইলেকট্রন যুক্ত অরবিটটা এভাবে সরিয়ে ফেলবে তখন কিন্তু তুমি শুধু নিউক্লিয়াস পাচ্ছ, আলটিমেটলি কি পাচ্ছ? তুমি আসলে দুটা প্রোটন পাচ্ছ। আমরা যখন ইলেকট্রন দুটো সরিয়ে ফেলবো তখনই আমরা সেটাকে বলবো তাহলে হিলিয়াম 2+ আয়ন। তাহলে মূলত তোমার এই যে একটা আলফা কণা হচ্ছে আসলে একটা হিলিয়াম 2+ আয়ন। তাই হিলিয়াম নিউক্লিয়াস থেকে যখন দুটো প্রোটন এবং দুটো নিউট্রনই থাকে, তাহলে দেখো নিউক্লিয়াসে দুটো প্রোটনের সাথে আমরা জানি দুটো নিউট্রনও থাকবে, এই জন্য হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 হলেও পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 4। তো হিলিয়াম নিউক্লিয়াস থেকে আমরা যখন ইলেকট্রন গুলো সরিয়ে নিব তখন যেটা পাবো সেটাই হচ্ছে, আমরা যখন হিলিয়াম পরমাণু থেকে ইলেকট্রন গুলো সরিয়ে নিব যা পাবো সেটাই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এবং এই হিলিয়াম নিউক্লিয়াসটাই হচ্ছে আলফা কণা। এবং খেয়াল করো এই আলফা কণাটা কিন্তু একটা চার্জ যুক্ত কণা। এটা কি চার্জ যুক্ত কণা? এটা পজিটিভ চার্জ যুক্ত কণা। তাহলে এই হলো কথা, পজিটিভ চার্জ যুক্ত কণা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন এই যে পজিটিভ চার্জ যুক্ত কণাটা, এই কণাটা পজিটিভ চার্জ হওয়ার দরুন আমরা এটাকে বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা এটার গতিপথকে প্রভাবিত করতে পারবো। তুমি এক প্রশ্ন করতে পারো, একটু আগেই আমরা পড়ে এসেছি যে আমরা তো বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করতে পারি না তেজস্ক্রিয়তাকে। হ্যাঁ, আমরা তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারি না, কিন্তু আমরা এই হিলিয়াম কণা অর্থাৎ আলফা কণাটাকে প্রভাবিত করতে পারি। মনে করি এটা একটা তেজস্ক্রিয় মৌল, ধরলাম এটা টি দিয়ে ধরলাম তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? এইখান থেকে আলফা বের হবে, এখান থেকে বিটা বের হবে, এখান থেকে গামা বের হবে, এবং তুমি এই চারপাশে এখানে তুমি একটা মনে করো বিদ্যুৎ একটা ক্ষেত্র রাখলে, একটা চৌম্বক ক্ষেত্র রাখলে, একটা বিদ্যুৎ একটা চৌম্বক, তুমি যতই কিছু রাখো না কেন এই তেজস্ক্রিয়তার উপরে তার কোনো প্রভাবই পড়বে না, তারা কিন্তু বের হতেই থাকবে, আলফাও বের হবে, বিটাও বের হবে, গামাও বের হবে। বের হওয়া নিয়ে কোনো প্রভাব নেই, অর্থাৎ তেজস্ক্রিয়তার ক্ষরণ নিয়ে কোনো প্রভাব নেই, কিন্তু এই আলফাটা যখন বের হবে যেহেতু এর চার্জ আছে সেইটা এই বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হতে পারে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি, আলফা কণার উপরে বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাব আছে। এখন তাহলে দেখো বলা হয়েছে একটা নিউক্লিয়াসের মধ্য থেকে যখন একটা আলফা কণা বের হয়ে আসে তখন তার শক্তি থাকে মাত্র কয়েক মেগাভোল্ট। কাজেই সেটি যখন বাতাসের ভেতর দিয়ে যায় তখন বাতাসের অণু পরমাণুকে সাথে সংঘর্ষ করে সেগুলোকে তীব্রভাবে আয়নিত করে দেয়, অর্থাৎ যেদিক দিয়ে যাবে সেখানকার বাতাসটাও আয়নিত হয়ে যাবে। বাতাসে আলফা কণার গতিপথ হয় সরল রেখার মতো, এটা সোজা এগিয়ে যায়। তবে আলফা কণা যেহেতু হিলিয়ামের নিউক্লিয়াস তাই এটা পদার্থের ভিতর দিয়ে বেশি দূর যেতে পারে না, বাতাসের ভেতর দিয়ে 6 সেন্টিমিটার যেতে না যেতেই এটা বাতাসের অণু পরমাণুকে তীব্রভাবে আয়নিত করে তার পুরো শক্তিকে ক্ষয় হয়ে যায়। তার মানে বাতাসের ভিতরে আসলে 6 সেন্টিমিটার বেশি সে যায় না। একটা কাগজ দিয়েই আলফা কণাকে তাই আমরা থামিয়ে দিতে পারি। এবং জিঙ্ক সালফাইড পর্দায় এটি প্রতিপ্রভা সৃষ্টি করে। জিঙ্ক পরীক্ষায় আসবে যে কোন পর্দায় এটা একটা আলো তৈরি করে, প্রতিপ্রভা বলতে তুমি দেখতে পাবা যে পর্দাটা উজ্জ্বল হয়ে উঠছে, তো জিঙ্ক সালফাইড পর্দা এটা একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। এখন আলফা কণা তার যাত্রা পথে অসংখ্য অণু পরমাণুকে আয়নিত করে মুক্ত ইলেকট্রন তৈরি করে, সেগুলো সংগ্রহ করে সহজেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়, নির্ণয় করা যায় বা তার শক্তি পরিমাপ করা যায়। এর যে গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথম এই স্লাইডগুলোতে প্রথম প্যারাতে পড়লাম, আলফা কণা পরীক্ষায় তাহলে আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করি, দেখি তুমি বুঝতে পেরেছো কিনা। আলফা কণা কি জিনিস? উত্তরে বলবে আলফা কণা হচ্ছে একটা দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু, বা আরেকভাবে বলা যায় আলফা কণা হচ্ছে একটি হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াস যে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে বের হয়, যেহেতু এর চার্জ আছে সেই জন্য সে কিন্তু বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। যেহেতু এর চার্জ আছে সেজন্য যেদিক দিয়েই যাবে সেদিক থেকে সে আয়নিত করবে, যেহেতু সে সেদিক থেকে আয়নিত করবে সেহেতু আয়নিত হওয়ার পর এটা 6 সেন্টিমিটারের বেশি যেতে পারবে না এবং এটা সরল রেখার মতো সোজা পথে এগিয়ে যাবে, এবং এটা কাগজ দিয়ে আমরা থামিয়ে দিতে পারবো জিঙ্ক সালফাইড পর্দায় এটা প্রতিপ্রভা
তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আলফা রশ্মি। আশা করি আমরা আলফা রশ্মি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন আলফা কণা যেহেতু দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে তৈরি, তাই যখন একটা নিউক্লিয়াসের ভেতর থেকে আলফা কণা বের হয়ে আসে, তখন কিন্তু সেই পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসের 2 ঘর কমে যায়। জিনিসটা কেমন পরের স্লাইডে আরো ভালো বোঝা যাবে। খেয়াল করো, আমরা যখন আলফা কণা বের বলছি, আলফা কণা মানে কি? একটা করে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসে কয়টা করে প্রোটন থাকে? 2টা। তাহলে ভাইয়া মনে করো তুমি একটা 90 পারমাণবিক সংখ্যার একটা মৌল নিয়ে কাজ করছো, এই মৌল থেকে আলফা কণা বিচ্ছুরণ হলো। আলফা কণা বিচ্ছুরণ হওয়া মানেই 2টা প্রোটন বের হয়ে যাওয়া। তাহলে 2টা প্রোটন বের হয়ে যাওয়া মানে এখান থেকে 2টা প্রোটন কমে যাওয়া হয়ে যাবে। এটা তাহলে 88। তো প্রত্যেকবার যখন একটা করে এরকম ভাবে প্রত্যেকবার যখন একটি করে তোমার প্রোটন আলফা কণা বের হবে, তখন কিন্তু 2টি করে প্রোটন কমে যাবে। এই কথাটা আমাদেরকে জানতে হবে। এবং খেয়াল করো তাহলে যে ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ যখনই করে, তখনই কিন্তু তার খেয়াল করবে তার প্রোটন সংখ্যা কিন্তু কমে যাবে। এবং আরেকটা খেয়াল করো, তার সাথে কিন্তু তার কি কমে যাচ্ছে? তার নিউট্রন সংখ্যাও দুটো কমে যাচ্ছে। তার মানে তার সব মিলায় ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে মনে করে দেখো? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে তার ভর সংখ্যা কমে যাচ্ছে 2 প্লাস 2 সমান 4। সব মিলায় তার ভর সংখ্যা কমে যাচ্ছে 4। তার ভর সংখ্যা 4 কমে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা জানলাম যে তার 4 ভর সংখ্যা কমে যাচ্ছে। এবং এই 4 ভর সংখ্যা কমে যাওয়ার দরুন আমরা দেখতে পাচ্ছি যে ওই যে পরমাণু থেকে আলফা কণা বিচ্ছুরণ হচ্ছে, তার ভর সংখ্যাও কিন্তু কমে যায়। তাহলে দেখো এই বিক্রিয়াটা তুমি এখন সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238। তাহলে আলফা কণা যখন বিচ্ছুরণ হবে, তার ভর সংখ্যা কত হবে? তার ভর সংখ্যা থেকে কমে হয়ে গেল 234। এবং ইউরেনিয়ামটাও বদলে গেল, ইউরেনিয়াম হয়ে গেল থোরিয়াম। খেয়াল করে দেখেছো? কারণ সেখান থেকে একটা হিলিয়াম বের হয়ে আসছে। ইউরেনিয়ামের পারমাণবিক ভর 92, থোরিয়ামে 90। ওই যে 2 কমে গেল, পারবে তো না? এখানে পরমাণুর ইলেকট্রন সংখ্যাটি ধর্তব্যের মাঝে নয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াসের পরমাণু সহজেই তার চারপাশে পরিবেশে বাড়তি ইলেকট্রন ছেড়ে দিতে পারে কিংবা গ্রহণ করতে পারে। সেই জন্য আমরা ইলেকট্রন নিয়ে অতটা মাথা ঘামাই না। তাহলে খেয়াল করো, যখনই একটা আলফা কণা যায়, পারমাণবিক সংখ্যা কমে যায় 2, পরমাণুটাই বদলে যায় অন্য কিছুতে, এবং তোমার ভর সংখ্যা কমে যায় 4। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো।